তো আজকের ক্লাসের মেন টপিক হচ্ছে আমাদের পিগমিলিয়নের ক্যারেক্টার অ্যানালিসিস, প্লট ডিসকাশান, এগুলো হচ্ছে আজকে আমাদের ক্লাসের মেন টপিক। ঠিক আছে, এর উপরে আমাদের অনেকগুলো ক্লাস হবে, তার মধ্যে এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট ক্লাস। এই ক্লাসে আমরা কেবলমাত্র নাটকটার সামারি জানবো, ক্যারেক্টার অ্যানালিসিস জানবো, প্লটটাকে জানবো, দেন আমরা আবার নাটকটাকে অ্যাক্ট ওয়াইজও পড়বো। ঠিক আছে, এটা হচ্ছে একটা জেনারেল ক্লাস, মানে একটা জেনারেল ওভারভিউ পাওয়া যাবে ক্লাসটা থেকে। 50-60% ক্লিয়ার হয়ে যাবে, ক্যারেক্টারগুলো পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আমি অথারের বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, ওয়ার্ক সম্পর্কে কিছু বলবো না, এ সম্পর্কে কিছু বলবো না, কোন টাইম পিরিয়ডে লেখা হয়েছিল এই ভিডিওতে কিছু বলবো না, বাট ওগুলো নেক্সট ভিডিওতে বলবো। তো আজকে স্টার্ট করছি আমাদের ক্লাসটা। ফার্স্ট হচ্ছে প্লেটার, আমাদের টাইটেল কি আছে? আমাদের টাইটেল আছে প্লেটার পিগম্যালিয়ন। স্পেলিংটা দেখে নেব, পিগম্যালিয়ন, PYGMALION। ফুল টাইটেল হচ্ছে পিগম্যালিয়ন। ঠিক আছে, অথারের নাম কি আছে? জর্জ বার্নার্ড শ। স্পেলিংটা দেখে নেব, স্পেলিং যেন ভুল না হয়ে যায়। হলো, কখন লেখা হয়েছিল? 1912 সালে, এটাও যেন ভুল না হয়ে যায়। সেটিংটা কী ছিল? টাইম লন্ডন ছিল। ঠিক আছে, পাবলিশ কবে হয়েছিল? 1912 সালে, এগুলো যেন ভুল না হয়ে যায়। কোন টাইম পিরিয়ডে লেখা হয়েছিল প্লেটা? আমাদের হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডে লেখা হয়েছিল। ঠিক আছে, জনরা কী ছিল প্লেটার? ড্রামা ছিল, কমেডি অফ ম্যানার্স। সেটিংটা লন্ডনে ছিল, এটা তো বলেই দিলাম। এইবার হচ্ছে আমাদের এই প্লেটাতে নাম্বার অফ টোটাল অ্যাক্টস হচ্ছে আমাদের 5টা। কটা আছে? 5টা আছে। কটা নাম্বার অফ টোটাল অ্যাক্টস কটা আছে? 5টা আছে। তাহলে প্রথমে টাইটেলটা দেখলাম, টাইটেলের নাম হচ্ছে পিগম্যালিয়ন। ME হবে না, টাইটেলটাতে MA হবে। ঠিক আছে, এটা স্পেলিং মিস্টেক যেন না হয়। আর জর্জ বার্নার্ড শ, একে আমরা মানে অথারটাকে আমরা GB শ বলে থাকি। কোন টাইমটাতে লেখা হয়েছিল? 1912 সালে লেখা হয়েছিল। কখন কোথায় লেখা হয়েছিল? লন্ডনে লেখা হয়েছিল। পাবলিশ কত সালে হয়েছিল? 1912 সালে। কোন টাইম পিরিয়ডে লেখা হয়েছিল? ভিক্টোরিয়ান টাইম পিরিয়ডে। আর জনরা কী ছিল? ড্রামা ছিল, কমেডি ছিল, কমেডি অফ ম্যানার ছিল। টোটাল অ্যাক্ট কটা আছে? 5টা। আর পিগমিলিয়ন কী আছে? এটা ড্রামা আছে, ড্রামা, DRAMA, ড্রামা। আচ্ছা, ড্রামা আর প্লের মধ্যে পার্থক্য কী? ড্রামা ভার্সেস প্লে, পার্থক্য বা কি এই দুটো একই জিনিস না আলাদা? আচ্ছা, ড্রামা হলো যখন রাইটার কোনো একটা টেক্সটটাকে লেখে, ওটা রিটেন ফরম্যাটটাকে ড্রামা বলে। আর এই ড্রামাটাকে যখন পারফর্ম করা হবে স্টেজে, তখন ওটা হবে প্লে। এটা ড্রামা আর প্লের মধ্যে পার্থক্য। বাট দুটা ওয়ার্ড সিনোনিমাস লাগলেও এর মধ্যে পার্থক্য আছে। ড্রামা তখন বলবো যখন রাইটার লিখছে, মানে রিটেন টেক্সটটাকে ড্রামা, আর যখন এটা স্টেজে পারফর্ম হয়ে যাবে তখন ওটাকে প্লে বলে। এইবার আমাদের পিগমিলিয়ন প্লেটাকে যারা আমরা ফার্স্ট সেমে আসি বা যারা থার্ড সেমে আসি, আমি স্পেশালি ফার্স্ট সেমের জন্য বলছি, এটা প্লেটা 300 কত পেজের যেন আছে। ঠিক আছে, তো এত বড় প্লে আমরা প্রথমবার পড়ছি, কোনোবার পড়েনি। তো এটা কোনো একটা প্লে বা এত বড় উপন্যাস, নাটক বা যে কোনো উপন্যাস পড়বার একটা কিছু টেকনিক হয়, ওগুলো টেকনিক আমরা যদি ফলো করি তাহলে প্লেটা আমাদের মনে থেকে যাবে। না হলে এরকম যদি আমরা রিডিং করে পড়তে থাকি তাহলে এটা আমাদের পক্ষে অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে প্লেটাকে বা প্লেটার ইভেন্টসগুলো সিকোয়েন্স ওয়াইজ মনে রাখা, তাই না? তাই জন্য আর প্লেটাতে না, যে কোনো প্লেতে আমাদের হচ্ছে একটা সিরিজ অফ ক্যারেক্টার্সের লিস্ট থাকে, মানে অনেকগুলো ক্যারেক্টার থাকে। তো দ্যাটস ওয়াই আমাদের ওটাকে মনে রাখতেও একটু কষ্টকর হবে। তো এটাকে আমরা মনে রাখা নিজের সুবিধার্থে আমরা এগুলোকে নিজের সুবিধা মতো কিছু কিছু পার্টে ব্রেক করে নিচ্ছি। ঠিক আছে, এই পার্টগুলোকে ভালোভাবে নোট করলে বা ভালোভাবে দেখলে আমি আশা করি কোনো দিন এই প্লের ক্যারেক্টারগুলো ভুলবো না। আর আমরা যখন নেক্সট কোনো প্লে বা ড্রামা পড়বো, চেষ্টা করব এই টেকনিকটাকে আমরা নিজেরা অ্যাপ্লাই করার, যাতে আমাদের প্লে বা ড্রামা বা নভেল যে কোনো হোক, এই টেকনিকটা ফলো করলে মানে পড়তে সুবিধা হবে। ঠিক না? তো এই প্লেতে টোটাল
মোটামুটি 12-13টা মতো ক্যারেক্টার আছে, ঠিক আছে। তো এবার 12-13টা ক্যারেক্টারের নাম চট করে মনে রাখা একটু কষ্টকর ব্যাপার, তার জন্য আমি এটাকে কিছু গ্রুপে ভাগ করেছি, ওটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি। এই যে আমাদের স্লাইডটা, দেখেন, পিগমিলিয়ন বাই জিবি শ, জর্জ বার্নার্ড শ। জিবি শকে কী বলে? জর্জ। এই জিটা হচ্ছে আমাদের জর্জের জিটা হচ্ছে আমাদের জর্জের জি, ঠিক আছে। বিটা হচ্ছে আমাদের বার্নার্ডের বি, আর শটা এরকম হলো। এবার দেখেন আমি কি বলছি, পিগমিলিয়ন প্লেটাতে টোটাল 12-13টা 14টা মতো ক্যারেক্টার আছে। এবার ওগুলোকে আমরা কি করে মনে রাখবো? আমরা যারা প্রথমবার পড়ছি এরকম এতগুলো ক্যারেক্টার কি করে মনে রাখবো? তো এটা মনে রাখার জন্য আমি কিছু কিছু ক্যারেক্টারগুলোকে কিছু কিছু গ্রুপে ভাগ করেছি। এরকমভাবে পড়লে আপনারা জীবনেও ভুলবেন না, আর এগুলো চট করে মনে থেকে যাবে। কেন? আমাদের ব্রেনের সাইকোলজি হচ্ছে আমরা কোনো জিনিসকে গ্রুপে মনে রাখতে পারি, এরকম সিঙ্গেল ছাড়া। যেরকম দেখে পাবেন আধার কার্ডে নাম্বার আছে 16টা, তো গ্রুপে দেওয়া আছে 4টা করে। কেন? আমাদের গ্রুপে মনে থাকে। দ্যাটস ওয়াই আমিও এটাকে গ্রুপে ভেঙেছি, যাতে আপনাদের মনে থাকে। দেখেন, ভালো করে বুঝবেন আর মন দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে একবারেই ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে পিগমিলিয়ন আমাদের প্লেটা। পিগমিলিয়ন প্লেতে আমরা 3টা ফ্যামিলি দেখতে পাই। ফার্স্ট ফ্যামিলি হচ্ছে এটা আমাদের ডু লিটিল ফ্যামিলি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্যামিলি। সেকেন্ড ফ্যামিলি আমরা পাচ্ছি হচ্ছে হিগিন্স ফ্যামিলি। থার্ড ফ্যামিলি আমরা পাচ্ছি হেংসফোর্ড হিলস ফ্যামিলি, এটা হচ্ছে আমাদের থার্ড ফ্যামিলি। প্রথমে এটা ভাবেন, আমি যেটা বলছি ওরকমভাবেই শুনেন, বেশি নিজের মনে কিছু করতে যান না, নাহলে গুলিয়ে যাবে। ফার্স্ট কথা হচ্ছে আমাদের পিগমিলিয়ন প্লেটাতে আমরা 3টা ফ্যামিলি পাবো। 3টা ফ্যামিলির গল্প চলবে। একটা হচ্ছে ডু লিটিল ফ্যামিলি, একটা হচ্ছে হিগিন্স ফ্যামিলি, একটা হচ্ছে হেংসফোর্ড হিলস ফ্যামিলি, ENGS। এটা হেংসফোর্ড স্পেলিংটা মেবি এখানে ভুল হয়ে গেছে নাকি, আমি একবার চেক করে তাহলে এটা বলছি, 1 মিনিট। হেংসফোর্ড হিল কোথায় গেল? হেংসফোর্ড হিল, হেংসফোর্ড EYNS না, ঠিক আছে, স্পেলিং ঠিক আছে, EYNSই হবে, হলো। স্পেলিং ঠিক আছে, স্পেলিং যেন ভুল না হয়ে যায়, ঠিক আছে। তো পিগমিলিয়ন প্লেটাতে আমরা 3টা ফ্যামিলি দেখছি, 3টা ফ্যামিলির গল্প চলছে। ফার্স্ট ফ্যামিলি হচ্ছে ডু লিটিল ফ্যামিলি, সেকেন্ড ফ্যামিলি আমাদের হচ্ছে হিগিন্স কাকার ফ্যামিলি, আর থার্ড ফ্যামিলি হচ্ছে আমাদের হেংসফোর্ড হিলসের ফ্যামিলি, হলো। আচ্ছা, ডু লিটিল ফ্যামিলিতে কে আছে? ডু লিটিল ফ্যামিলিতে উই হ্যাভ আমাদের ফিমেল প্রোটাগনিস্ট, যেটা হচ্ছে এলিজা ডু লিটিল। ইনি হচ্ছেন আমাদের ফিমেল প্রোটাগনিস্ট, ইনি হচ্ছেন এলিজা ডু লিটিল। আর এটা হচ্ছে আমাদের অ্যালফ্রেড ডু লিটিল। এটা হচ্ছে এলিজার বাবা, এটা হচ্ছে এলিজার বাবা, এটা অ্যালফ্রেড ডু লিটিল, এটা হচ্ছে এলিজা ডু লিটিল। এটা হচ্ছে ফিমেল প্রোটাগনিস্ট, আর এটা হচ্ছে ওর বাবা অ্যালফ্রেড ডু লিটিল। আচ্ছা, এলিজা কী ছিল? এলিজা ছিল প্রফেশন ওয়াইজ একটা পুয়ার ফ্লাওয়ার গার্ল। বাই প্রফেশন এলিজা ওয়াজ এ পুয়ার ফ্লাওয়ার গার্ল। কী ছিল? পুয়ার ফ্লাওয়ার গার্ল। ফার্স্ট ফ্যামিলিতে আমরা কি দেখলাম? ডু লিটিল ফ্যামিলি। কে আছে? এলিজা আছে, এলিজার বাবা অ্যালফ্রেড ডু লিটিল। বাই প্রফেশন এলিজা ছিল একজন পুয়ার ফ্লাওয়ার গার্ল। আচ্ছা, এলিজার বাবার নাম কী ছিল? অ্যালফ্রেড ডু লিটিল। অ্যালফ্রেড ডু লিটিল ছিল একজন মানে ড্রাঙ্কান মানুষ, মানে খুবই মদ পান করতে, হলো। বাই নেচারের অ্যালফ্রেড ডু লিটিল এরকম ছিল। সেকেন্ড আমাদের ফ্যামিলি হচ্ছে হিগিন্স কাকার ফ্যামিলি। এবার হিগিন্সের ফ্যামিলিতে কে আছে? প্রফেসর হিগিন্স আছে, তার মা আছে মিসেস হিগিন্স। কে আছে? হিগিন্স আছে, তার মা হচ্ছে মিসেস হিগিন্স। আর কে আছে? হিগিন্সের একটা পার্সোনাল হাউসকিপার আছে, যার নাম হচ্ছে মিসেস পিয়ার্স, PEARCE স্পেলিংটা, হলো। আর হিগিন্সের মায়ের পার্সোনাল একটা হাউসকিপার আছে, মানে হাউসকিপার তো বলা হবে না, আমরা গল্পটার এন্ডের দিকে দেখতে পাবো যে হিগিন্সের মায়ের ড্রয়িং রুমে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ঘটবে, যেখানে আমরা এই পার্লোর মেডের কথা পাবো। তো আমি ওটা মনে রাখার জন্য এখানে অ্যাড করে দিয়েছি। হিগিন্সের মায়ের নাম হচ্ছে মিসেস হিগিন্স, ওর হাউসকিপার হচ্ছে পার্লোর মেড।
তো হিগিন্স কাকার ফ্যামিলিতে টোটাল 4 জন আছে, ডুলিটের ফ্যামিলিতে টোটাল 2 জন আছে। হ্যাঁ, ডুলিটিলের ফ্যামিলিতে টোটাল আমরা 2 জনকে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এলিজা ডুলিটিল, যেটা আমাদের গল্পের ফিমেল প্রোটাগনিস্ট, যে বাই প্রফেশন হচ্ছে একজন পুওর ফ্লাওয়ার গার্ল। ওর বাবা অ্যালফ্রেড ডুলিটিল, যে হচ্ছে আমাদের খুবই ড্রাঙ্কান আছে, হলো। আর হিগিন্স, প্রফেসর হিগিন্স আছে আমাদের কাছে হিগিন্সের ফ্যামিলিতে, আর হিগিন্সের মা হচ্ছে মিসেস হিগিন্স, হলো। আচ্ছা, হিগিন্স হচ্ছে ব্রিলিয়ান্ট লিঙ্গুইস্টিক। কে ছিল? একজন ব্রিলিয়ান্ট লিঙ্গুইস্টিক, মানে যে ল্যাঙ্গুয়েজ নিয়ে অধ্যয়ন করে, হলো। আর ইনি ছিলেন একজন ব্রিলিয়ান্ট ফনেটিক্সের টিচার, প্রফেসর হিগিন্স। আর হচ্ছে ইনি হচ্ছেন আমাদের গল্পের মেল প্রোটাগনিস্ট, আমরা এনাকে বলতে পারি, হলো। আচ্ছা, হিগিন্সের, প্রফেসর হিগিন্সের পার্সোনাল যেটা হাউসকিপার ছিল, ওর নাম হচ্ছে আমাদের মিসেস পিয়ার্স, যেটা ছিল হিগিন্সের হাউসকিপার। এই যে এটা মিসেস হিগিন্স, এটা হচ্ছে ওর হাউসকিপার, হলো। আচ্ছা, এটা হচ্ছে সন, এটা হচ্ছে মাদার। মিসেস হিগিন্সের সন ছিল প্রফেসর হিগিন্স, প্রফেসর হিগিন্সের মা ছিল মিসেস হিগিন্স, হলো। আচ্ছা, যেমনি হিগিন্সের একটা পার্সোনাল হাউসকিপার ছিল যার নাম মিসেস পিয়ার্স, অমনি হিগিন্সের মায়ের, মানে পার্সোনাল তো, হ্যাঁ পার্সোনালি বলা চলে, কারণ ওর বাড়িতে ছিল, তো ওটা মানে পার্লোর মেট ছিল, এরকমভাবে বলতে পারেন। এবার হচ্ছে আমাদের থার্ড ফ্যামিলিতে আমরা কজন দেখতে পাবো? থার্ড ফ্যামিলিতে আমরা 3 জন দেখতে পাবো। কি? মিসেস ইংসফোর্ড হিল, নামটা ভালো করে শোনেন, মিসেস ইংসফোর্ড হিল। এ কে ছিল? মাদার ছিল ফ্রেডি আর ক্লারার। এই ফ্যামিলিতে 3 জন মেম্বার ছিল, যার মধ্যে মা ছিল মিসেস ইংসফোর্ড হিল, আর ওর ছেলের নাম ছিল ফ্রেডি, আর ওর মেয়ের নাম ছিল ক্লারা, হলো। ক্লারা ইংসফোর্ড হিল আর ফ্রেডি ইংসফোর্ড হিল। আচ্ছা, এই যে মিসেস হিগিন্স আর হচ্ছে মিসেস ইংসফোর্ড হিল, এরা ছিল পরস্পর ফ্রেন্ডস, হলো। এরা দুজন পরস্পর ফ্রেন্ডস ছিল। আর ঠিক আছে, ওটা বলে দিলাম আমি। আচ্ছা, ফ্রেডি কে ছিল? মিসেস ইংসফোর্ড হিলের ছেলে। আর কে ছিল? ক্লারার ভাই। আচ্ছা, ক্লারা কে ছিল? ক্লারা ছিল ফ্রেডির বোন আর মিসেস ইংসফোর্ড হিলের ডটার, হলো। এই যে তাহলে ক্যারেক্টার ডিসকাশন আমাদের মোটামুটি হলো। এবার আমরা আস্তে আস্তে ভালো করে আরেকটু ভিতরে ক্যারেক্টারগুলোকে পড়ছি। ফার্স্ট হচ্ছে আমাদের ডুলিটিল ফ্যামিলিতে আমরা কাকে কাকে পাচ্ছি? ডুলিটিল ফ্যামিলিতে আমাদের ফ্যামিলি মেম্বার্স হচ্ছে 2টো। এটা হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট, যার নাম হচ্ছে এলিজা ডুলিটিল। এলিজা ডুলিটিলে ডি ডাবল হবে, LITT, আর এটা হচ্ছে এলিজার ফাদারের নাম কি? অ্যালফ্রেড ডুলিটিল, অ্যালফ্রেড FRED, অ্যালফ্রেড ডুলিটিল। আচ্ছা, অ্যালফ্রেড ডুলিটিল আমাদের মানে অত্যন্ত একজন মানে এমন মানুষ ছিল যিনি মদ খেতে ভালোবাসতেন, মানে প্রচণ্ড মদ্যপ মানুষ ছিল। এবার নেক্সট আমাদের হিগিন্সের ফ্যামিলিতে আমরা কয়জন পেলাম? হিগিন্সের ফ্যামিলিতে আমরা পেলাম টোটাল 4 জন। 4 জনের মধ্যে কে? ফার্স্ট হচ্ছে আমাদের প্রফেসর হেনরি হিগিন্সের নাম কি? প্রফেসর হেনরি হিগিন্স, হলো। ইনি কি ছিলেন? একজন ব্রিলিয়ান্ট লিঙ্গুইস্টিক ছিলেন, এলিজার মেন্টর ছিল, আর মেল প্রোটাগনিস্ট আমাদের, হলো। তারপরে এর মানে মা কে ছিল? হিগিন্সের, প্রফেসর হেনরি হিগিন্সের মা ছিল মিসেস হিগিন্স, হেনরি হিগিন্সেস মাদার, অ্যান্ড সি ইজ কাইন্ড টু এলিজা। এই মানে প্রফেসর হিগিন্সের মা মিসেস হিগিন্স এলিজার সাথে খুবই কাইন্ড ব্যবহার করেছিল। এটা আমরা যখন প্লটটা ভালো করে পড়বো তখন আমরা বুঝে যাবো, বাট এটা একটু মনে রাখেন। প্রথমে হচ্ছে প্রফেসর হিগিন্স, এখানে রুড ছিল, ঠিক আছে। এ শুধু এলিজার সাথে রুড ছিল না, এ রুড নেচারের ছিল, এই সবার সাথে রুড। এগিয়ে আছে বাই প্রফেশন এজ এ ব্রিলিয়েন্ট লিঙ্গুইস্টিক, এমনি লোক যিনি আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে অধ্যয়ন করেন, হলো। আর কে ছিল? একজন ফনেটিক্সের টিচার ছিল। এলিজার মেন্টর ছিল, মেল প্রোটাগনিস্ট ছিল। আর মিসেস হিগিন্স হচ্ছে আমাদের হেনরি হিগিন্সের মা, আর সি ইজ ভেরি কাইন্ড টু এলিজা, এটা মনে রাখবো। আচ্ছা, এইখানে আমরা কাকে দেখতে পাচ্ছি? এই যে নিচে, এটা হচ্ছে আমাদের হিগিন্স কাকার হাউসকিপার,
এটা কি আছে হিগিন্স কাকার হাউস কিপারটার নাম আমি কি বললাম, মিসেস পিয়ার্স, PEARS, পিয়ার্স। আচ্ছা এটা কে ছিল, এটা ছিল হিগিন্সের মায়ের হাউসকিপার তো না, এটা পার্লোর মেড আছে, পার্লোর মেড, MAID হলো। এটা আমরা গল্পটার এন্ডে এর রোলটা আমরা বুঝতে পারবো। এইবার দেখেন এইখানে হচ্ছে আমাদের মিসেস হিংসফোর্ড হিল ফ্যামিলিতে কজন আছে, 3 জন। একটা মিসেস হিংসফোর্ড হিল, একটা কি আছে ফ্রেডি, এটার নাম হচ্ছে ফ্রেডি, FREDDY, এমনি নামটার স্পেলিং যেন ভুল না হয়ে যায়। আর এটার নাম হচ্ছে ক্লারা, CLARA, ফ্রেডি। আর একটা হচ্ছে ক্লারা। ফ্রেডি আর ক্লারা পরস্পর ভাই বোন, এরা কেমনি ভাই বোন। আর এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে, হলো। আচ্ছা মিসেস এংসফোর্ড হিল আর হিগিন্সের মা পরস্পর কে ছিল, বন্ধু ছিল। এর কে ছিল ফ্রেন্ড, কে ছিল এর হচ্ছে ফ্রেন্ড ছিল, মিসেস এংসফোর্ড হিলের ফ্রেন্ড ছিল মিসেস হিগিন্স, মানে হিগিন্সের মা। এরা কী ছিল, ফ্রেন্ডস ছিল। ঠিক আছে, এটা প্লটটা যখন বলবো তখন ভালোভাবে আরও বোঝা যাবে, এখন উপর একটু বুঝেন। তারপরে দেখেন এটা ছিল আমাদের হচ্ছে প্রফেসর হিগিন্স, ব্রিলিয়ান্ট লিঙ্গুইস্টিক ফনেটিক্সের টিচার, মেল প্রোটাগনিস্ট। এলিজার প্রতি রুট ছিল, হলো। আর এলিজার মেন্টর ছিল, মানে এই এলিজাকে ফনেটিক্স শিখিয়ে ফ্লাওয়ার গার্ল থেকে ডাচেসে পরিণত করেছিল। আর এটা হচ্ছে আমাদের কলোনেল পিকারিং, এও ছিল কি প্রফেসর হিগিন্সের বন্ধু। প্রফেসর হিগিন্সের বন্ধু কে ছিল, কলোনেল পিকারিং। যেমনি মিসেস হিগিন্সের বান্ধবী কে ছিল মিসেস এংসফোর্ড হিল, হলো। অমনি প্রফেসর হিগিন্সের বন্ধু কে হয়ে গেছিলো, কলোনেল পিকারিং। প্রথম থেকে এরা বন্ধু ছিল না, অ্যাকচুয়ালি প্রথম সিনে এদের দেখা হয়েছিল একটা চার্চের নিচে, ওইখান থেকে এরা কথাবার্তা বলে যখন জানতে পারলো তারা সেম ব্যাকগ্রাউন্ডের আছে, যেহেতু ইনিও কলোনেল পিকারিং হচ্ছে আমাদের লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ডের, যেহেতু প্রফেসর হিগিন্স লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ডের, কলোনেল পিকারিংও হচ্ছে লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ডের, দ্যাটস ওয়াই দে বিকাম ফ্রেন্ডস, হলো। তার জন্য এরা বন্ধু হয়ে গেল। আচ্ছা এই কলোনেল পিকারিংয়ের সম্পর্কে আমরা যদি আরও ভালো করে বলি তখন আমরা বলতে হয় যে প্রফেসর হিগিন্স যখন এলিজাকে ফনেটিক্স শেখাবার জন্য বারণ করে দিয়েছিল, তখন কলোনেল পিকারিং প্রফেসর হিগিন্সকে চ্যালেঞ্জ করেছিল যে আপনি একে মানে এলিজাকে ফনেটিক্স শিখিয়ে ফ্লাওয়ার গার্ল থেকে ডাচেসে পরিণত করতে পারবেন না। এর কথা শুনেই তখন প্রফেসর হিগিন্স হচ্ছে এলিজাকে ফনেটিক্স শেখাবার জন্য রাজি হয়। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে তিনি সাকসেসফুলও হন, এলিজাকে অ্যাজ এ ফ্লাওয়ার গার্ল থেকে ডাচেসে পরিণত করতে সক্ষম হন। আচ্ছা এটাও বলতে হবে, যখন প্রফেসর হিগিন্স যখন এলিজাকে বলছিল যে কেন শেখাতে জানি প্রফেসর হিগিন্স, কারণ হচ্ছে যে ভাবছিল যে এলিজা হচ্ছে একজন পুয়ার ফ্লাওয়ার গার্ল, সে তার কোর্স ফি ফনেটিক্সের কোর্স ফিটা পে করতে পারবে না, দ্যাটস ওয়াই তখন আমাদের হচ্ছে কলোনেল পিকারিং বলেছিল ঠিক আছে আপনি যদি একে ফনেটিক্স শিখিয়ে দিতে পারেন, যে ফ্লাওয়ার গার্ল থেকে অ্যাজ এ ডাচেসে যদি পরিণত করতে পারেন তাহলে আমি হচ্ছে এলিজার সম্পূর্ণ কোর্স ফিটা পে করবো, হলো। আর এটা কী ছিল, এজরা ডি ওয়ান্নাফেলার, ইনি কী ছিলেন, দ্য ওয়েলদি আমেরিকান হু লিভস মানি টু মিসেস ডুলিটিল ইন হিজ উইল, মানে ইনি ছিলেন একজন ধনী আমেরিকান যিনি হচ্ছেন মিসেস ডুলিটিলকে তার কিছু টাকা দিয়েছিল। কেন দিয়েছিল, কেন একবার প্রফেসর হিগিন্স হচ্ছে একে মানে এই আমেরিকানটাকে ওয়েলদি আমেরিকানটাকে একবার ইয়ার্কির ছলে বলেছিল যে এলিজার বাবা মিস্টার ডুলিটিল হচ্ছে সবচেয়ে বড় ইংল্যান্ডের অরিজিনাল মোরালিস্ট, দ্যাটস ওয়াই ইনি নিজের টাকাটাকে তার নামে করে দিয়েছিলেন, মিসেস ডুলিটিলের নামে। মিসেস ডুলিটিল কে ছিল, এলিজার বাবা। এটা আমরা যখন গল্পটা পড়বো আরও ভালোভাবে বুঝতে পারবো, বাট ক্যারেক্টার অ্যানালিসিসের ক্ষেত্রে এটা মোর দেন এনাফ আছে, দ্যাটস ওয়াই আমি আর এর থেকে বেশি এখানে কিছু বললাম না।
এবার দেখেন এই যে এটা কি আছে আমাদের হেনরি হিগিন্স আছে হলো, এটা কি আছে এলিজা অ্যাজ এ ফ্লাওয়ার গার্ল, এটা ফ্লাওয়ার গার্ল আছে, এটা এলিজাই আছে কিন্তু একে মেটামরফোসিস হয়ে গেল, মানে এলিজাকে ট্রান্সফার করে দিল প্রফেসর হিগিন্স অ্যাজ এ ফ্লাওয়ার গার্ল থেকে অ্যাজ এ ডাচেস, মানে উচ্চ মানে কি বলবো ডাচেসের মতো বা হাইলি সফিস্টিকেটেড লেডিতে পরিণত করে দিল। কিভাবে? তাকে লিঙ্গুইস্টিক শিখিয়ে, তাকে কথা বলার ধরনটা উচ্চ শ্রেণীর মানুষের বা হাইলি এডুকেটেড মানুষ যেরকম কথা বলে সেই ম্যানার্সটাকে শিখিয়ে পরিণত করে দিল হলো। এবার পিগমিলিয়নের টাইটেল সম্পর্কে আমরা যদি বলি তাহলে প্রথমে বলতে হয় যে জর্জ বার্নার্ড শ টেক্স দ্য টাইটেল অফ দ্য প্লে পিগমিলিয়ন ফ্রম পিগমিলিয়ন মিথ। কোথায় থেকে নিয়েছে? পিগমিলিয়ন পৌরাণিক কাহিনী থেকে। তাহলে আমরা একটু শুনি পিগমিলিয়ন পৌরাণিক কাহিনীটা কী ছিল। পিগমিলিয়ন পৌরাণিক কাহিনী প্রাচীন গ্রীসের একজন জনপ্রিয় কিংবদন্তি রোমান কবি অভিডের রচনা মেটামরফোসিসে উল্লেখ করা হয়েছে। কোথায় উল্লেখ করা হয়েছে? অভিডের মেটামরফোসিসে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, মেটামরফোসিস মানে হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন হলো। পিগমিলিয়ন কাহিনীটাতে কি হয়েছিল, একটা শিল্পী ছিল যে একটা মূর্তি বানিয়েছিল এবং সে মূর্তিটা এত সুন্দর হয়েছিল যে সে তার মূর্তিটার প্রেমে পড়ে গেছিল এবং সে গডেসের কাছে, গডেস অফ লাভের কাছে প্রে করেছিল যেন মূর্তিটা নিজের প্রাণ ফিরে পায়। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য মিথ পিগমিলিয়ন যে শিল্পীটা ছিল তাকে বিয়ে করে নিয়েছিল আর ওই স্ট্যাচুটার নাম দিয়েছিল গ্যালাটিয়া। এবার আমি একটু ভালো করে পিগমিলিয়ন মিথটাকে বলছি। পিগমিলিয়ন ছিলেন সাইপ্রাস গ্রিসের একটা দেশ ছিল সাইপ্রাস, সেখানকার একজন প্রতিভাবান শিল্পী যিনি মহৎ এবং সুন্দর মূর্তি তৈরিতে বিশেষভাবে দক্ষ ছিলেন। তবে তার শিল্প প্রতিভার মাঝেও তিনি তার সময়ের মহিলাদের প্রতি অসন্তুষ্ট ছিলেন, মনে করতেন তারা ত্রুটিপূর্ণ এবং তারা ভালোবাসার যোগ্য নয়। তাই তিনি বন্ধুত্বের খোঁজে না গিয়ে তার শিল্পে নিমজ্জিত হলেন। একটি নিখুঁত চিত্র তৈরি করতে তিনি বিজি হয়ে গেলেন, কেন তিনি কনসিডার করলেন যে তার সময় যে মহিলাগুলো ছিল তারা কোনোটাই পারফেক্ট নয়। তো প্যাশন ও নিষ্ঠার সাথে পিগমিলিয়ন কী করতে লাগলো, হাড়ের ব্লকে খোদাই করতে শুরু করলো। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ শেষ হয়ে গেল। বাট যখন তিনি তার হৃদয় এবং আত্মাকে সেই ভাস্কর্যে ঠেলে দেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তিনি একবার পাথরের মূর্তি তৈরি করেই ফেলেন। তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি একটা পাথরের মূর্তি তৈরি করে ফেলেন এবং এই মূর্তিটা শুধু একটা মূর্তি ছিল না, এটা ছিল একটা সৌন্দর্যের দর্শন, যা এতটাই বাস্তবসম্মত ও সুন্দর ছিল যে তিনি নিজে মূর্তিটার প্রেমে পড়ে যান হলো। তিনি তার সৌন্দর্যে মোহিত হয়ে পড়লেন, এতটাই সুন্দর তিনি মূর্তিটা বানিয়েছিলেন যে তিনি হি ওয়াজ ফল ইন লাভ উইথ হিজ ওন ক্রিয়েশন। এতটাই সুন্দর তিনি মূর্তিটা বানিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। তিনি মূর্তিটার সৌন্দর্যে এতটাই মোহিত হয়ে গেলেন যে রাতের পর রাত তিনি প্রেম ও সৌন্দর্যের দেবী অ্যাফ্রোডাইট কে ছিল? অ্যাফ্রোডাইট ছিল আমাদের গডেস অফ লাভ, ওটা গ্রিকদের আছে হলো। অ্যাফ্রোডাইটের কাছে প্রার্থনা করতেন যে তার হৃদয়ের ইচ্ছা পূরণ যেন হয়ে যায় এবং এই মূর্তিটা যেন জীবিত হয়ে যায় হলো। এই প্রার্থনা শুনতে পেয়ে অ্যাফ্রোডাইট পিগমিলিয়নের প্রেমের গভীরতা দেখে মুগ্ধ হয়ে যান একদিন। আর একদিন রাতে যখন পিগমিলিয়ন ঘুমিয়েছিলেন তখন অ্যাফ্রোডাইট দেবী কোথায় থাকতো? অলিম্পাসে থাকতো। অলিম্পাস একটা পর্বত আছে, ওইখানে গ্রিসের সব দেবীরা থাকতো। তো অলিম্পাস থেকে নেমে এলেন এবং পিগমিলিয়নের কাছে তার আধ্যাত্মিক উপস্থিতি নিয়ে আসলেন এবং তার প্রার্থনা অ্যাকসেপ্ট করলেন এবং তিনি সেই মূর্তিটিকে প্রাণ প্রদান করলেন। তো এবার কি হলো, মূর্তিটা যখন প্রাণ পেয়ে গেল তখন অ্যাফ্রোডাইট প্রার্থনা শুনে তার পিগমিলিয়নের ইচ্ছা পূরণ করে দিল, ঠিক আছে। তিনি গ্যালাটিয়াকে জীবন্ত করে দিলেন এবং পিগমিলিয়ন তার স্বপ্নের নারীকে পাওয়ার আনন্দে ফেটে পড়ল। তখন কি হলো, পিগমিলিয়ন এবং এইভাবে পিগমিলিয়ন আর গ্যালাটিয়া
সরি মানে যে পিগমিলিয়নের নিজের ওন ক্রিয়েশনটা ছিল, যে স্ট্যাচুটা ওমেনের যে স্ট্যাচুটা ছিল, ওইটা যখন নিজের মানে স্ট্যাচু থেকে একটা উইমেনে পরিণত হলো, মানে নন লিভিং থেকে যখন লিভিংয়ে পরিণত হলো, তখন পিগমিলিয়ন অ্যাট দ্য এন্ড গ্যালাটিয়াকে বিয়ে করলেন এবং ওই স্ট্যাচুটারই নাম দিয়েছিলেন পিগমিলিয়ন গ্যালাটিয়া হলো। আচ্ছা, পিগমিলিয়ন এবং গ্যালাটিয়ার সম্পর্ক কি প্রমাণ করে? যে প্রেম এবং সৃষ্টি, অর্থাৎ আর্টিস্ট এবং আর্টের মধ্যে একটি অদ্ভুত সংযোগ রয়েছে। পিগমিলিয়ন শুধু একটি শিল্পী নয়, তিনি একজন মানুষ যিনি তার সৃষ্টিকে প্রেম এবং আবেগের মাধ্যমে জীবন্ত করেছেন। গ্যালাটিয়া তার প্রেমের ফলস্বরূপ জীবিত হয়ে ওঠে এবং এটাই দেখায় যে প্রেমের শক্তি সত্যি অসাধারণ। এটা আমাদেরকে এটাও জানায় যে শিল্প ও সৃষ্টির মাধ্যমে আমরা আমাদের আবেগকে প্রকাশ করতে পারি এবং আমাদের সৃষ্টিকে জীবন্ত করে তুলতে পারি। এছাড়া পিগমিলিয়নের কাহিনী আমাদেরকে এটাও বার্তা দেয় যে প্রকৃত প্রেম সত্যি অবিশ্বাস্য ক্ষমতা ধারণ করে। যখন আমরা কাউকে সত্যিকারের অর্থে যখন মন থেকে ভালোবাসি, তখন তারা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে এবং আমাদের কাছে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে পারে। এটি প্রমাণ করে যে যখন সৃষ্টির সাথে প্রেমের মেলবন্ধন ঘটে, তখন সত্যি মানে একটা জাদু ঘটে। পিগমিলিয়ন মিথ আমাদের শেখায় যে আমরা অন্যদের মধ্যে যে সৌন্দর্য খুঁজে পাই, সেটা কিছুই না, সেটা আমাদের মধ্যে থাকা সৌন্দর্যের প্রতিচ্ছবি এবং প্রেমের শক্তি সত্যি অস্বাভাবিক হলো। এটা ছিল আমাদের পিগমিলিয়ন মিথ। আশা করি ভালো লেগে হবে পিগমিলিয়ন মিথটা। এবার এইখান থেকে জর্জ বার্নার্ড শ আমাদের প্লেটার টাইটেল ক্যারি করেছেন বা বড় করেছেন হলো। এবার এটা কি করে বড় করেছেন, এটা গল্পটার আমরা যখন প্লট ডিসকাশন সামারি ডিসকাশন করে নেব তখন আমরা ভালো করে বুঝতে পারবো। বাট আমরা এটুকু মনে রাখবো, পিগমিলিয়ন ছিল গ্রিসের সাইপ্রাস দেশের একজন শিল্পকার, যিনি তার নিজের ক্রিয়েশন করা স্ট্যাচুর প্রতি ফল ইন লাভ হয়ে যায় এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য মিথ তিনি তাকে বিয়ে করেন হলো। এইবার আমরা এখানে প্লটটা দেখব। পিগমিলিয়নে যেটা আছে, পিগমিলিয়ন প্লটে আমরা টোটাল 8টা ভাগে ভাগ করেছি পিগমিলিয়নের প্লটটাকে। গল্পটা যেহেতু 300-400 পেজের আছে, তো আমরা যারা প্রথমবার পড়ছি সেটাকে আমরা মানে আমরা আমাদের এত বড় গল্প বা এত বড় নাটকটা পড়বার কোনো অভিজ্ঞতা নাই, সেই জন্য আমি এই পুরো প্লটটাকে মনে রাখবার জন্য আমাদের সুবিধার জন্য 8টা পার্টে ভাগ করেছি। এই 8টা পার্ট দেখলেই আমাদের পুরো প্লটটা একদম মনে থেকে যাবে, কোনো চাপ নাই, পুরো একদম মনে থেকে যাবে। এই 8টা পার্টই আমরা পরীক্ষা দেখে যাবো। আর এটা তো আমাদের হচ্ছে ওভারঅল পুরোটা ডিসকাশন, বাট আমরা প্রত্যেকটা পার্টের উপর আলাদা আলাদা সেপারেট ভিডিও বানাবো। ফার্স্ট পার্টের উপর অ্যানালিসিস ডিসকাশন হবে, ভালো করে সেকেন্ড পার্টের উপরে হবে, তখন এগুলো ভালো করে ক্লিয়ার হবে। বাট আজকে মানে একটা 60-70% একটা ক্লিয়ার কনসেপ্ট ধারণা তৈরি হয়ে যাবে। আচ্ছা, টোটাল কটা ভাগে ভাগ করেছি আমরা? 8টা ভাগে। এটা কিন্তু ওই অ্যাক্ট না, গল্পের টোটাল অ্যাক্ট হচ্ছে 5টা, বাট আমরা নিজের সুবিধার জন্য এটাকে 8টা পার্টে ভাগ করেছি। এটা কিন্তু অ্যাক্ট ওয়াইজ না, অ্যাক্ট ওয়াইজ এটা কিন্তু না, এটা আমরা নিজের সুবিধার জন্য ভাগ করেছি। অ্যাক্ট ওয়াইজ আমরা পরে করে পড়বো এরপরের লেকচারগুলোতে। আমরা এটা প্লট ওয়াইজ মানে নিজের সুবিধার জন্য 8টা ভাগে ভাগ করেছি, অমনি পড়ছি। ফার্স্ট পার্টটার নাম আমি দিয়েছি দ্য ইভেন্ট অফ রেইনি নাইট আন্ডার দ্য চার্চ পোর্টিকো। সেটিংটা হচ্ছে লন্ডন আর কোভেন্ট গার্ডেন। এবার ফার্স্ট পার্ট সম্পর্কে আমি বলছি। ফার্স্ট পার্ট হচ্ছে একটা বৃষ্টির রাতে লন্ডনে কোভেন্ট গার্ডেনে বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষ সবাই একই গির্জার পোর্টিকোর নিচে আশ্রয় নিয়েছিল, ঠিক আছে। তখন একটা ধনী মহিলা, যার নামটা আমরা পরে জানতে পারি, তিনি হচ্ছে মিসেস ইংসফোর্ড হিল, তার কন্যা যার নাম হচ্ছে ক্লারা ইংসফোর্ড হিল, এর সঙ্গে অপেক্ষা করছিলেন, হতাশায় অপেক্ষা করছিলেন। কেন? যে চারদিকে বৃষ্টি পড়ছিল আর তিনি আর ক্লারা অপেক্ষা করছেন মিসেস ইংসফোর্ড হিলের ছেলে ফ্রেডি ইংসফোর্ড হিলের জন্য। কেন? মিসেস ইংসফোর্ড হিল ফ্রেডিকে পাঠিয়েছে যাতে এই বৃষ্টির মধ্যে একটা ট্যাক্সি খুঁজে নিয়ে আসে, যাতে তারা বাড়ি যেতে পারে। বাট ফ্রেডি অনেকক্ষণ হয়ে গেছে, রিটার্ন আসেনি, দ্যাটস ওয়াই তারা একটু হতাশার সাথে অপেক্ষা করছে। বাট অ্যাট দ্য এন্ড ফ্রেডি ফিরে আসে এবং তার মাকে জানায় যে
সে এই বৃষ্টিতে একটাও ট্যাক্সি খুঁজে পায়নি, ঠিক আছে। বাট তার মা অর্থাৎ মিসেস এংসফোর্ড-হিল কী বললো যে না, তুমি আবার যাও, আবার ট্যাক্সি খুঁজে নিয়ে আসো। তারপরে ইতিমধ্যে পোর্টিকোর নিচে, মানে ওই চার্চটার নিচে একটা গরিব ফুল বিক্রেতা মহিলা, যার নাম হচ্ছে এলিজা ডুলিটল, যেটা আমাদের গল্পের ফিমেল প্রোটাগনিস্ট, সে কী করছিল, ফুল বিক্রি করছিল একজন ভদ্রলোককে, যার নাম কলোনেল পিকারিং হলো। তো এলিজা কী করছিল, ফুল বিক্রি করার চেষ্টা করছিল কলোনেল পিকারিংয়ের কাছে। একজন দর্শক এলিজাকে সতর্ক করে দেয় যে ভিড়ে পিছনে কোনো একটা লোক তার সম্পর্কে কিছু একটা যেন লিখছে। এবার এলিজা মনে করে যে সেই লোকটা হচ্ছে নিশ্চয়ই একজন পুলিশম্যান, এবং সেই পুলিশম্যান হয়তো তাকে সমস্যায় ফেলার চেষ্টা করছে, এলিজা এটা ভাবেন। আচ্ছা, ওই লোকটা যিনি পরে হেনরি হিগিন্স নামে পরিচিত হন, ঠিক আছে, যে নোটটা এলিজার ব্যাপারে হয়তো কিছু লিখছিল, সেই লোকটা পরে বলেন যে আমি হচ্ছি প্রফেসর হেনরি হিগিন্স, আমি কোনো পুলিশম্যান নই, হলো। এবং তিনি এক এক করে সবাই কোন অঞ্চল থেকে এসেছে তাদের কথা বলার ধরন দেখে অনুমান করে নেন যে সবাই কোন অঞ্চল থেকে এসেছে। কেন, তিনি হচ্ছে মানে তার কাছে একটা এবিলিটি ছিল, বা তার একটা কোয়ালিটি ছিল যে মানুষ কীরকমভাবে কথা বলছে সেটা দেখেই তিনি বলে দিতে পারেন যে কোন মানুষটা কোন অঞ্চলের আছে, বা সেই মানুষটা সম্পর্কে ডিটেলস বলে দিতে পারেন, ঠিক আছে। তো পোর্টিকোর নিচে সবাই হিগিন্সের এই কোয়ালিটি দেখে বিভ্রান্ত এবং বিরক্ত হয়ে গেছে। এখন এলিজা মনে করছে যে নিশ্চয়ই সে একটা পুলিশ আছে, বাট সে অ্যাকসেপ্ট করছে না। বাট এলিজা তখন সেই মানুষটিকে বলে যে সে হচ্ছে একজন ভালো মেয়ে, ঠিক আছে। এলিজার এবার একটু ভয় লেগে গেছে, হলো। তারপরে হচ্ছে আমাদের পিকারিং, যাকে এলিজা ফুল বিক্রি করার চেষ্টা করছিল, তিনি হিগিন্সকে জিজ্ঞেস করেন যে কিভাবে তিনি বুঝতে পারছেন যে সবাই কোথায় থেকে এসছে। হিগিন্স তখন বলেন যে তিনি ফনেটিক্সের একজন অধ্যাপক, তিনি ফনেটিক্স অধ্যয়ন করেন। ফনেটিক্সটা হচ্ছে ফনেটিক্স ইজ এ সায়েন্টিফিক স্টাডি বিহাইন্ড দ্য প্রোডাকশন অফ এনি স্পিচ সাউন্ড অফ এনি পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, মানে এমন একটা বিজ্ঞানসম্মত আলোচনা যেটার মাধ্যমে আমরা কোনো একটা নির্দিষ্ট ভাষার নির্দিষ্ট শব্দকে উচ্চারিত করতে পারি বা জানতে পারি। তো দ্যাটস ওয়াই সেই যখন ফনেটিক্সের সাথে যুক্ত বা ফনেটিক্স সম্পর্কে অধ্যয়ন করেন, তখন হিগিন্সের কাছে ইট ইজ ভেরি কমন টু আইডেন্টিফাই এনি ম্যান, ঠিক না। তাদের কথা বলার স্টাইল থেকে আইডেন্টিফাই করা কোনো ব্যাপার না, যেহেতু হিগিন্স হচ্ছে ফনেটিক্সের অধ্যাপক। এবং এটাও বলেন যে তিনি বিভিন্ন আঞ্চলিক ভাষা উচ্চারণ করতে শেখান মানুষদেরকে। তাছাড়াও তিনি বলেন যে তিনি ফুল বিক্রেতা এলিজাকে, মানে যে ফ্লাওয়ার গার্লটাকে, মাত্র 3 মাসে এত ভালোভাবে কথা বলতে শিখিয়ে দিতে পারবেন যেন সে একটি অভিজাত মহিলা মতো বিহেভ করবে, ঠিক আছে। এটা হিগিন্স সবাইকে বলছে। এরপরে কি হলো, হিগিন্স আর পিকারিং একে অপরকে পরিচয় করিয়ে দেন, নিজেরা পরিচয় করে নিল এবং বুঝতে পারছে যে তারা একে অপরের কাজের সাথে পরিচিত। কেন, হিগিন্স আর পিকারিং হচ্ছে আমাদের সেম ব্যাকগ্রাউন্ডের মানুষ, মানে হিগিন্সও যেমনি লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ডের, অমনি পিকারিংও আমাদের লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ডের মানুষ, যিনি হচ্ছে আমাদের ইন্ডিয়ান ডায়ালেক্টের ওপর কাজ করছেন। দ্যাটস ওয়াই তারা ফ্রেন্ড হয়ে যায়। তারপরে কী হলো, বৃষ্টি যখন থেমে গেল তখন চার্চের নিচে ভিড়টা স্বাভাবিক আছে, সবাই নিজের নিজের জায়গায় ছড়িয়ে পড়বে। আর হিগিন্স এবং পিকারিং একসঙ্গে রাত্রে খাবারের জন্য তারপরে বেরিয়ে যায়, মানে তারা ডিনারের জন্য বেরিয়ে যায়। আর ক্লারা এবং তার মাও চলে যায় একটা বাসে করে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট পার্ট কী হয়, ফ্রেডি রিটার্নস উইথ এ ট্যাক্সি, বাট হি ডাজন্ট ফাইন্ড হার মাদার অ্যান্ড হার সিস্টার ক্লারা। এইভাবে আমাদের ফার্স্ট পার্টটা এন্ড হলো। এবার হচ্ছে আমাদের সেকেন্ড পার্টে আমাদের কি হচ্ছে, সেকেন্ড পার্টের আমি নাম দিয়েছি হচ্ছে হিগিন্স পিকারিং বেট ফর এলিজাস মেটামরফোসিস মানে হচ্ছে রূপান্তর। কি করে এলিজার রূপান্তরটা স্টার্ট হচ্ছে বা মেটামরফোসিসটা স্টার্ট হচ্ছে, ইট ইজ দ্য মেন ফোকাস অন আওয়ার সেকেন্ড পার্ট। এইবার আমি বলছি। আচ্ছা, সেকেন্ড পার্টটা
হচ্ছে হিগিন্স পিকারিংয়ের বেড, ঠিক আছে, এটা টাইটেল আমরা বলতে পারি, ফর এলিজার মেটামরফোসিস হলো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের আমাদের টাইটেল। এক মিনিট, এইবার সেকেন্ড পার্টের সেটিংটা কি? সেকেন্ড পার্টের আমাদের সেটিংটা হচ্ছে দ্য নেক্সট ডে আফটার দ্য রেইনি নাইট। ওই যে এর আগের দিন যে বৃষ্টি হয়েছিল, পোর্টিকো চার্চের নিচে সবাই ছিল, ওর ঠিক পরের দিন আমাদের সেকেন্ড পার্টটা আছে, ঠিক আছে। আর প্লেসটা কোথায়? হিগিন্সের বাড়িতে একটা ল্যাবরেটরি আছে, ওইখানে আমাদের সেকেন্ড পার্টটা স্টার্ট হচ্ছে, এটা আমরা মনে রাখবো। এবার দেখেন সেকেন্ড পার্টটা আমি বলছি। পরের দিন সকালবেলা হিগিন্সের বাড়ির ল্যাবরেটরিতে হিগিন্স পিকারিংকে তার সমস্ত বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং উচ্চারণ রেকর্ড ও অধ্যয়ন করার জন্য যন্ত্রপাতি দেখাচ্ছে। এবার কী হচ্ছে, ইতিমধ্যে এলিজা হিগিন্সের ল্যাবরেটরিতে প্রবেশ করেছে এবং হিগিন্সকে জানান যে তিনি যে এর আগের দিন বলেছিলেন যে তিনি তাকে অ্যাজ এ ফ্লাওয়ার গার্ল থেকে ডাচেসে ট্রান্সফর্ম করতে পারবেন। তো তিনি কি সত্যি সত্যি তাকে করতে পারবেন? কেন এলিজা চাইছে নিজেকে ট্রান্সফর্ম করতে? কেন? এলিজা ওয়ান্টস টু টক মোর জেন্টেল অ্যান্ড গেট এ বেটার জব ফর হারসেলফ। কেন চাইছে? ফুল বিক্রি করছে, তো তার এই লো ম্যানার্স বা কথাবার্তার এই কোয়ালিটিস মানে লো থাকার জন্য তার হয়তো ফুলের বিক্রিটা ভালোভাবে হচ্ছে না। ইন অর্ডার টু গ্রো হার প্রফেশন সি ওয়ান্টস টু লার্ন ফনেটিক্স অ্যান্ড ইমপ্রুভ হারসেলফ হলো, ইট ইজ দ্য মেন রিজন। তারপরে হিগিন্স মনে করছে যে এলিজা একজন গরিব ফ্লাওয়ার গার্ল আছে, তো হাউ কুড সি পে ফর হার লেসন, দ্যাটস ওয়াই হি মক্স অ্যাট এলিজা, মানে এলিজাকে সে বিদ্রুপ করে, হাসতে লাগে, ঠিক আছে। তো পিকারিং বলে যে ঠিক আছে, তুমি যদি একে 6 মাসের মধ্যে ফ্রম এ ফ্লাওয়ার গার্লস টু এ ডাচেসে কনভার্ট করতে পারো তোমার ফনেটিক্স শেখানোর মাধ্যমে, তাহলে একে পড়ানোর জন্য যে পুরো খরচাটা হবে ওটা আমি পে করব। এবং ইনফ্যাক্ট সে হিগিন্সকে চ্যালেঞ্জও করে দেয়, সে হয়তো তাকে ট্রান্সফর্ম করতে পারবে না। এই কথাটি শুনে হিগিন্স তখন ডিসাইড করলো যে না, সে এলিজাকে এইবার হচ্ছে ফনেটিক্সের লেসন প্রোভাইড করবে, ঠিক আছে। তো হিগিন্স আইডিয়াটি পছন্দ করে এবং তার হাউসকিপার মিসেস পিয়ার্সকে নির্দেশ করে যে এলিজাকে যাতে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এই কথা শুনে এলিজা কিন্তু তাদের বেটে অ্যাজ অ্যান অবজেক্ট অফ এক্সপেরিমেন্ট হিসাবে পার্টিসিপেট করতে অনিচ্ছা প্রকাশ করে, ঠিক আছে। বাট মিসেস পিয়ার্স হিগিন্সকে সতর্ক করে দেয় যে তিনি যেন এলিজার উপর এরকম অত্যাচার না করেন, যাতে তাকে অ্যাজ অ্যান অবজেক্ট অফ এক্সপেরিমেন্ট বা তার ফিলিংসের উপর কোনো প্রকার কন্ট্রোল করেন, এরকম যেন ব্যবহার না করেন। এটা কে তাকে ওয়ার্নিং দিচ্ছে? তার চাকর মিসেস পিয়ার্স হলো। বাট হিগিন্স কী করছে? এলিজার ফিলিংসগুলোকে গুরুত্ব দিচ্ছে না এবং তাকে জোর করছে যেন সে 6 মাস তার সাথে থাকে এবং ফনেটিক্সের লেসন শিখে। তারপরে কী হচ্ছে, মিসেস পিয়ার্স এলিজাকে নিয়ে চলে গেল সাইডে, হয়ে গেল, অন্যদিকে নিয়ে গিয়ে একাই কথা বলছে। যখন মিসেস পিয়ার্স এলিজাকে নিয়ে চলে গেছে, মেনওয়াইল এই টাইমে হচ্ছে অ্যালফ্রেড ডুলিটল, যেটা হচ্ছে এলিজার বাবা, হিগিন্সের বাড়িতে চলে এসছে। এবার তিনি জানান যে তিনি কয়েক মাস ধরে তার কন্যা এলিজাকে দেখেননি। তো তিনি একটা ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে তার অবস্থান সম্পর্কে জানতে পারলেন। কার অবস্থান সম্পর্কে? তার কন্যার অবস্থান সম্পর্কে জানতে পারলেন যে তার কন্যা এলিজা হচ্ছে হিগিন্সের বাড়িতে আছে। তো তারপরে তিনি হিগিন্সের কাছে 5 পাউন্ড চান। কেন চান? এলিজাকে তার সঙ্গে রাখার জন্য। তার বাবার নাম ছিল মিসেস অ্যালফ্রেড ডুলিটল, যে বললো যে ঠিক আছে, তুমি এলিজাকে নিজের সাথে 6 মাস রাখো, বাট আমাকে 5 পাউন্ড দিয়ে দাও, তারপরে তুমি আমার মেয়েকে নিজের সাথে রাখতে পারো। মানে হিগিন্স এবং পিকারিং মিস্টার ডুলিটলের এই ব্যবহার দেখে অবাক হয়ে গেল যে কী করে একটা ফাদার, হাউ কুড এ ফাদার ওয়ান্টস টু সেল
হিজ ডটার। এটা মানে অবাক হয়ে গেল এই কথাটা শুনে, ঠিক আছে। যখন মিস্টার ডুলিটিল বের হচ্ছিলেন তখন এলিজাকে, ঠিক আছে, ও আচ্ছা সরি, এরপরে হচ্ছে হিগিন্স শেষ পর্যন্ত তাকে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়, ঠিক আছে, বললো ঠিক আছে 5 পাউন্ড নিয়ে নাও। বাট যখন মিস্টার ডুলিটিল তার ঘর থেকে বের হচ্ছিল তখন এলিজার সাথে তার সাক্ষাৎ হলো। কেন? এখন হচ্ছে এলিজাকে স্নান করে নতুন ফ্রেশ কাপড় পরিয়ে দিয়েছে মিসেস পিয়ার্স। বাট এলিজার এই নতুন কাপড় এবং স্নান করানো নতুন ড্রেসে চিনতেই পারে না কে মিস্টার ডুলিটিল যখন দেখে তখন তাকে চিনতেই পারে না। তখন মিস্টার ডুলিটিল এলিজাকে মিস বলে রাখেন, মানে চিনতেই পারলো না তাকে, এবং এলিজার সাথে ঝগড়ায় জড়িয়ে যায়, ঠিক আছে, এবং ইনফ্যাক্ট মিস্টার ডুলিটিল বেরিয়ে যায়। তো মিসেস পিয়ার্স এলিজার কাছে যান, মানে এখন বলছে যে আমার কাছে আরও কাপড় আছে, তুমি কি পরবা? বাট এলিজা এবার বিরক্ত হয়ে যাচ্ছে। এবার এইখানটায় আমাদের হচ্ছে সেকেন্ড পার্টটা আমাদের শেষ হলো। এবার হচ্ছে আমাদের থার্ড পার্টটার আমি নাম দিয়েছি এলিজাস ফার্স্ট ট্রায়াল। যে এলিজাকে এবার হিগিন্স কিছুটা ফনেটিক্স শিখিয়েছে, কিছুদিন কয়েক মাস এলিজার ক্লাস হয়েছে, এবার এলিজার ফার্স্ট এক্সামিনেশন বলতে পারি আমরা এটাকে। সেটিংটা কোথায়? যেমনি সেকেন্ড একটা আমাদের হয়েছিল হেনরি হিগিন্সের ল্যাবরেটরিতে, নিজের বাড়ির ল্যাবরেটরিতে, আর টাইমটা হচ্ছিল আমাদের ওই বৃষ্টি পড়ার ঠিক পরের দিন। অমনি এটা হচ্ছে আমাদের থার্ড যেটা পার্টের আমাদের সেটিং আমি রেখেছি, ওটা হচ্ছে মিসেস হিগিন্সের হাউসে। মিসেস হিগিন্সটা কে ছিল? হেনরি হিগিন্সের মায়ের বাড়িতে, ঠিক আছে। টাইমটা আমাদের কী ছিল? ফিউ মান্থস আফটার হার এডুকেশন, মানে ফনেটিক্সে যখন ক্লাসটা স্টার্ট হয়ে গেছিলো এলিজার, কিছু মাস যখন হিগিন্সের কাছ থেকে ফনেটিক্স লেসন স্টার্ট হয়ে গেছিলো, তখন হিগিন্স চাইছিল যে এলিজাকে একবার পরীক্ষায় বসাতে, মানে এগুলো কোনো পেপার কলম নিয়ে পরীক্ষা নয়, মানে এলিজাকে কিছুটা হাইলি সফিস্টিকেটেড বা হাইলি এডুকেটেড ফ্যামিলি মেম্বার্সের মাঝে বসিয়ে টেস্ট করতে, যে তারা এলিজার কথা বলার ভঙ্গিমা দেখে তারাকে ধরতে পারছে এরা আসলে এরা না, এলিজা আসলে পুয়ার লোয়ার ক্লাসের একজন ফ্লাওয়ার গার্ল না, ওকে ধরতে পারছে না। যদি এটা কেন করতে চাইছে? এটা করতে চাইছে এই জন্য, তাহলে হিগিন্স হচ্ছে বুঝতে পারবে যে না, এর প্রতি আমাকে আরও কতটা খাটতে হবে বা একে আরও কতটা শেখাতে হবে। তো অ্যাজ এ ফার্স্ট এক্সামিনেশন এটা ছিল এলিজার, যেটা আছে আমাদের থার্ড পার্টের আমি নাম দিয়েছি। কোথায় সেটিংটা হচ্ছে মিসেস হিগিন্সের হাউসে। টাইমটা হচ্ছে ফিউ মান্থস আফটার হার এডুকেশন, যখন হিগিন্স তাকে কিছু মাস ফনেটিক্সের শিখিয়ে দিয়েছিলো। আচ্ছা, এটা টোটাল কত মাস টাইম নিয়েছিল? 6 মাস। বাট এখনও 6 মাস পূরণ হয়নি, এটা হয়তো 2-3 মাস মতো আছে, কতটা টাইম আমরা এক্স্যাক্ট জানি না, ওই জন্য আমি ফিউ মান্থস লিখেছি। আর থার্ড পার্ট, কয়েক মাস পর হেনরি হিগিন্সের মা মিসেস হিগিন্স বাড়িতে কিছু ফ্রেন্ডস আসবার কথা ছিল। কয়েক মাস পর হেনরি হিগিন্সের মায়ের বাড়িতে কিছু তার হাইলি এডুকেটেড ফ্রেন্ডস আসার ছিল। মিসেস হিগিন্স কিছু বন্ধুদের আমন্ত্রণ জানাবার প্রস্তুতিই নিচ্ছিলেন। ঠিক সেই সময় হেনরি হিগিন্স হঠাৎ তার বাড়িতে প্রবেশ করেন এবং তাকে বিরক্ত করে এই বলে যে তিনি চান হচ্ছে এলিজাকে তার আজকের বন্ধুবান্ধবের সাথে একটু বসিয়ে টেস্ট করতে, যাতে সে বুঝতে পারে যে এলিজা অ্যাজ এ হাইলি সফিস্টিকেটেড নোবেল হিসাবে পাস করেছে কিনা, না এখনও তার মধ্যে খামতি থেকে যাচ্ছে, ঠিক আছে। বাট এই কথা বলবার সময় হিগিন্স তার মায়ের বাড়ি থেকে বেরোনোর আগেই মিসেস হিগিন্সের কয়েকটা বন্ধু, মিসেস ইংসফোর্ড হিল উইথ হার 2 চিলড্রেন, যার নাম হচ্ছে ক্লারা অ্যান্ড ফ্রেডি, যারা ভাই বোনও ছিল, তারা 3 জন এরা প্রবেশ করে কার বাড়িতে? ওই মিসেস হিগিন্সের বাড়িতে। আর আমরা এই ক্যারেক্টার ডিসকাশনের সময় বলেছিলাম না, মিসেস হিগিন্স আর মিসেস ইংসফোর্ড হিল পরস্পর বন্ধু ছিল, তার জন্য এই বন্ধুগুলোই এসেছিল মিসেস হিগিন্সের বাড়িতে। আচ্ছা, এরপরে কি হলো? এলিজা আসলো এবং তাদেরকে জয়েন করলো, এবং ইংসফোর্ড ফ্যামিলি মেম্বার্স কেউ তাকে ফ্লাওয়ার গার্ল হিসাবে চিনতে পারেনি, ঠিক আছে। সবাই এবার তাদের মধ্যে কথোপকথন স্টার্ট হলো
এবার সবাই আবহাওয়া নিয়ে ছোটোখাটো কথা বলতে শুরু করলো, বাট এলিজা ভুল করে তার আন্টের মৃত্যুর কথা বলতে লাগলো, আর কি বলতে লাগলো, তার বাবার অ্যালকোহলিক নেচার বা মদ্যপানের অভ্যাস নিয়ে কথা বলতে স্টার্ট করে দিল। তো ফ্রেডি যে ক্লারার ভাই ছিল আর মিসেস কিংসফোর্ড হিলের যে ছেলে ছিল, ওই যে ওখানে উপস্থিত ছিল, ওই এলিজার কথা শুনে খুব মজা পায়, যদিও কিংসফোর্ড হিল তার কথায় স্তম্ভিত হয়ে যায়। এলিজা এরপর এলিজা চলে যাওয়ার পরে, মানে এরপর এলিজাকে বলে ঠিক আছে, হয়ে গেছে অনেক হয়ে গেছে। এরপর হিগিন্স এলিজাকে নিয়ে চলে যায়, এবং যখন কিংসফোর্ড হিল তার ছেলে মেয়েদের নিয়ে তার বাড়ি থেকে চলে যায়, ঠিক আছে, তখন জিজ্ঞেস করছে, ঠিক আছে, কে জিজ্ঞেস করছে, হেনরি হিগিন্স জিজ্ঞেস করছে যে তার মাকে জিজ্ঞেস করছে, তার মা হচ্ছে মিসেস হিগিন্সকে হেনরি হিগিন্স জিজ্ঞেস করছে whether Eliza was presentable, and she says that Eliza was not. কে বললো এটা? তার মা বললো যে না, এলিজা প্রেজেন্টেবল ছিল না। মিসেস হিগিন্স টেলস হিগিন্স দ্যাট দেয়ার ইজ নো হোপ ফর এলিজা টু পাস অ্যাজ এ লেডি। মিসেস হিগিন্স এটাও বলে দিল যে কোনো আশা নাই এলিজাকে অ্যাজ এ লেডি হিসাবে পাস করবা। আচ্ছা, এর আগেও একটা হয়েছিল যে, আচ্ছা, যেমনি ফ্রেডি এলিজার কথা শুনে খুবই উত্তেজিত হয়ে পড়েছিল, বাট ক্লারা এলিজার কথাবার্তার ধরন দেখে কি কমেন্ট করেছিল, সেটা হচ্ছে মানে এলিজার কথা বলার ভঙ্গি ইজ নাথিং বাট নিউ ফ্যাশনেবল ফর্ম অফ স্মল টক। ক্লারা অলসো সেজ দ্যাট ম্যানার্স আর অনলি এ ম্যাটার অফ হ্যাবিট, সো দেয়ার আর নো রাইট অর রং। মানে এটা শুধু ম্যাটার অফ হ্যাবিট, তার জন্য সেখানে ভুল ঠিক বলে কিছু মনে হয় না, ঠিক আছে। আচ্ছা, ফ্রেডি যখন কিংসফোর্ড হিলরা যখন রিটার্ন হচ্ছিল, তখন ফ্রেডি বললো যে সে এলিজার সাথে আবারও দেখা করতে চায়। আচ্ছা, ইতিমধ্যে যখন হেনরি হিগিন্স তার মাকে জিজ্ঞেস করছিল যে এলিজা কি প্রেজেন্টেবল ছিল পার্টিটাতে, বাট এলিজার মা কি বললো যে না। কেন? সে এটাও বললো যে দেয়ার ইজ নো হোপ ফর এলিজা টু পাস অ্যাজ এ লেডি। এটা কে বললো? তার মা বললো, ঠিক আছে। তার মা উত্তর দেন যে তার মা এটা বলে দিল, এবং মিসেস হিগিন্স হেনরি হিগিন্সকে এটাও সতর্ক করলো সে যেন এলিজাকে অ্যাজ এ লাইভ ডল বা অ্যাজ অ্যান অবজেক্ট অফ এক্সপেরিমেন্ট হিসেবে না ইউজ করে। বাট পিকারিং রিঅ্যাসিওরস মিসেস হিগিন্স দ্যাট both of them, Higgins and Pickering himself, takes এলিজা ভেরি সিরিয়াসলি। মানে তারা এলিজাকে খুবই সিরিয়াসলিভাবে নিচ্ছে, তারা তার সাথে ওরকমভাবে কোনো ব্যবহার করছে না। বাট ইন রিয়ালিটি এটা সত্যি না। পিকারিং এলিজার সাথে কাইন্ড হলেও হিগিন্স এলিজার সাথে কাইন্ড ছিল না। আমরা এটা গল্পটা পড়েই বুঝতে পারছি। আচ্ছা, হিগিন্স এখন কি করলো, এলিজাকে অ্যাজ অ্যান অবজেক্ট অফ এক্সামিনেশন বা অবজেক্ট অফ এক্সপেরিমেন্ট হিসাবেই বিবেচিত করছে। মিসেস হিগিন্স তার ছেলের এইরকম ব্যবহার দেখে খুবই মানে অ্যাংসিয়াস হয়ে যায়, মানে চিন্তিত হয়ে যায় যে এলিজা যদি অ্যাজ এ ডাচেস হিসাবে পাস হয়েও যায়, তখন এলিজার এই নিউ ফর্ম অফ আইডেন্টিটিটাকে নিয়ে ওই করবে কি। তো তখন হিগিন্সের মাদার আউট অফ ফ্রাস্ট্রেশন কমেন্টস, ও ম্যান, মানে ছেলেই থেকে যাবে, ওরা কখনো মেয়েদের ফিলিংস বা ইমোশন নিয়ে কিছু বুঝবে না। এইবার হচ্ছে আমাদের পার্ট 4, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের থার্ড পার্টের শেষ হলো। এবার আমাদের হচ্ছে পার্ট 4, এটার আমি নাম দিয়েছি এলিজাস ফাইনাল ট্রায়াল অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন এলিজা। এইবার আমরা দেখবো যে এলিজা অ্যাজ এ ফ্লাওয়ার গার্ল থেকে অ্যাজ এ সাকসেসফুল ডাচেসে পরিণত হয়ে যাচ্ছে। প্রফেসর হিগিন্স এলিজাকে একজন ফ্লাওয়ার গার্ল থেকে সাকসেসফুলি একজন আমাদের ডাচেসে পরিণত করে দিচ্ছে প্রফেসর হিগিন্স। কী করে? বাই টিচিং ফনেটিক্স শেখানোর মাধ্যমে। এটা হচ্ছে আমাদের, আমরা কোনটাতে রাখেছি, আরে সর ভাই, কোথায় গেল?
এটা হচ্ছে আমাদের অ্যাক্ট 4, যেটাকে আমি ফাইনাল এটা হচ্ছে আমাদের অ্যাক্ট 4 হলো। আচ্ছা, এটা পার্ট 4-এর আছে, যেটাকে আমি নাম দিয়েছি এলিজাস ফাইনাল ট্রায়াল অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন এলিজা হলো। এবার এটা আমি বলছি পার্ট 4টাকে, পিডিএফ দেওয়া আছে, পিডিএফটাতে পেয়ে যাবি ভালো করে, খালি গল্পটা শুন। পার্ট 4-এ কী হচ্ছে, কয়েক মাস পর এলিজা হিগিন্স এবং পিকারিং যখন একটি দীর্ঘদিন এবং রাত কাটানোর পর মধ্যরাতে হিগিন্সের বাড়িতে যখন ফিরে এসেছিল, তখন কোথায় গেছিলো তারা একটা গার্ডেন পার্টিতে গিয়েছিলো, একটা ডিনার পার্টিতে গিয়েছিলো, যেটা ফলোড বাই অ্যান অপেরা ছিল। আচ্ছা, এলিজা সফলভাবে একজন ধনী মহিলা হিসাবে এবার পরিচিত লাভ করেছে এবং হিগিন্স তার বেট জিতে গেছে। হিগিন্স এলিজার সফলতায় মোটেই অবাক হয়ে যাননি এবং আসলে অনেক দিন ধরেই এই বাজি নিয়ে তিনি বিরক্ত হয়ে গেছিলেন। ঠিক আছে, এই কথাটা তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিলেন যে পরীক্ষাটা ওভার হয়ে গেছে। তো এই কথাটা শোনার পর এলিজা স্বাভাবিক আছে কষ্ট পাবে এবং রেগে যায়, কারণ সে বুঝতে পারে যে দুইটা লোক হিগিন্স আর পিকারিং তার সম্পর্কে যেইভাবে কথা বলছে তাতে সে অপমানিত বোধ করছে। এবং এগুলো শোনার পর এলিজা হিগিন্সকে তার জুতো ছুঁড়ে মেরেছিল হিগিন্সের মুখে। ঠিক আছে, এবং হিগিন্সকে বলেছিল সে হচ্ছে স্বার্থপর, সে হচ্ছে অমনোযোগী। হিগিন্স এলিজাকে ভেবেছিল যে সে হচ্ছে অকৃতজ্ঞ। বাট এলিজা এখন চিন্তিত যে সে তার নিউ আইডেন্টিটি নিয়ে কী করবে। হিগিন্স তাকে প্রস্তাব দিয়েছিল যে সে ধনী কাউকে হয় বিয়ে করে নেবে এবং সে একটা আরামের জীবন কাটাবে। বাট এলিজা এই ধারণাটিকে নেগলেক্ট করে দিয়েছিল, কেন সে বলেছিল সি ইজ নট এ প্রস্টিটিউট, এবং এই কাজটা একটা হচ্ছে প্রস্টিটিউটের কাজ, একজন ধনী মানুষের হাত ধরে নিজের লাইফ সেটেল করা। বাট হিগিন্স তাকে সেকেন্ড অপশান কী দিল, যে পিকারিং তাকে একটা ভালো ফুলের দোকানে কাজ দিবে। ঠিক আছে, এটা হচ্ছিল আমাদের অ্যাক্ট 4। এবার যেটা হচ্ছে আমাদের অ্যাক্ট 5 হলো, ফিফথ পার্ট। অ্যাক্ট 5 না, এটা হচ্ছে ফিফথ পার্ট যেটা হচ্ছে আমাদের, ওটা হচ্ছে ইভেন্টস অফ, যেটা নাম দিয়েছি আমি ইভেন্টস অফ মিসেস হিগিন্স ড্রয়িং রুম। মিসেস হিগিন্সের বাড়িতে ড্রয়িং রুমে একটা ঘটনা ঘটবে। ঠিক আছে, অ্যান্ড অ্যারাইভাল অফ মিস্টার ডুলিটল অ্যাজ এ ওয়েলদি ম্যান। এই মিস্টার ডুলিটল আবার আমাদের প্লেটাতে আবির্ভাব হবে অ্যাজ এ ওয়েলদি ম্যান হিসাবে। প্রথমে অ্যাজ এ ড্রাঙ্কান ম্যান হিসাবে, অ্যাজ এ পুয়ার ম্যান হিসাবে অ্যারাইভাল হয়েছিল। কখন অ্যারাইভাল হয়েছিল? হিগিন্সের ল্যাবরেটরিতে অ্যারাইভাল হয়েছিল, আমরা সবাই দেখেছিলাম। তখন সে নিজের মেয়েকে হিগিন্সের সাথে থাকার জন্য 5 পাউন্ডের দাবি করেছিল, এবং এলিজা যে নতুন ড্রেস পরে স্নান করে যে রেডি হয়েছিল, তখন তাকে ইনফ্যাক্ট সে নিজের মেয়েটাকেও চিনতে পারেনি। সেই মানুষটাই আবার আমাদের গল্পটাতে ফিফথ পার্টে আবির্ভাব হচ্ছে, আর অ্যাজ এ ওয়েলদি ম্যান হিসাবে এখানে আবির্ভাব হচ্ছে। সেটিংটা কোথায় আছে? দ্য ভেরি নেক্সট ডে অন এলিজাস ফাইনাল ট্রায়াল। এলিজা যে সাকসেসফুল নভেল লেডি হিসাবে নিজেকে এস্টাবলিশ করেছে, যেই দিনটাতে ঠিক তার পরের দিনে মিসেস হিগিন্সের ড্রয়িং রুমের ঘটনা। ঠিক আছে, সেই ঘটনাটাকে আমরা দেখছি কি হয়েছিল। আচ্ছা, পরের দিন মিসেস হিগিন্স তার ড্রয়িং রুমে বসেছিল। ঠিক আছে, তখন তার পার্লার মেড এসে জানান যে হিগিন্স এবং পিকারিং নিচে পুলিশের সাথে কথা বলছে। তখন মিসেস হিগিন্স তার মেডকে বলেন যে এলিজাকে উপরে গিয়ে খবর দিতে, যে হিগিন্স আর পিকারিং এসছে। বাট অ্যাট দ্য সেম টাইম সি আস্কস পার্লার মেড টু ইনফর্ম এলিজা নট টু কাম ইন হার ড্রয়িং রুম আনটিল, যতক্ষণ না পর্যন্ত সে এলিজাকে আসতে বলছে। ঠিক আছে, এরপর হিগিন্স রুমে ঢুকে তার মাকে বলে যে এলিজা পালিয়ে গেছে। ঠিক আছে, এবার মিসেস হিগিন্স বলেন এলিজা পালিয়ে গেছে তো সে পালাবে না, সি হ্যাজ হার ওন রাইট, সে যে কোনো সময় তাকে ছেড়ে যাওয়ার অধিকার রাখে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিসেস হিগিন্স কিন্তু এলিজার প্রতি একটু সহানুভূতি দেখাচ্ছে, প্রথম থেকে দেখাচ্ছে। যখন এলিজার ফার্স্ট ট্রায়াল হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে মিসেস হিগিন্স
এলিজার প্রতি সহানুভূতি দেখাচ্ছে। তখনও মিসেস হিগিন্স তার ছেলেকে বকেছিল, পিকারিংকেও বকেছিল যে তোমরা এলিজাকে যেন অ্যাজ এন অবজেক্ট অফ এক্সপেরিমেন্ট হিসাবে না দেখো, সি ইজ অলসো এ হিউম্যান বিং, সি হ্যাজ অলসো ফিলিংস লাইক ইউ, দ্যাটস ওয়াই তিনি হচ্ছে এলিজাকে আমাদের এলিজার প্রতি একটা সিম্প্যাথি দেখিয়েছিল। হলো, এবার মিসেস হিগিন্স বলেন যে এলিজার অধিকার আছে, সে যে কোনো সময় বাড়ি ছেড়ে যেতে পারে। এবার পিকারিং ঢুকে বলে যে তিনি পুলিশের সাথে এলিজা সম্পর্কে কথা বলে নিয়েছে অলরেডি। তখন পার্লামেন্ট জানান যে ইতিমধ্যে মিস্টার ডুলিটল নামে একজন ভদ্রলোক দরজায় দাঁড়িয়ে আছে। এবার হিগিন্স না, ইনফ্যাক্ট আমরাও বিশ্বাস করতে হয়তো পারছি না যে এটা সত্যিই এলিজার বাবা আছে। কেন তিনি যেভাবে মানে আবার রিঅ্যাপিয়ার হয়েছেন, রিঅ্যাপিয়ার বলা হবে না, অ্যাপিয়ার যেভাবে হয়েছেন, মানে নতুন ড্রেস পরে ভালোভাবে একজন দেখেই লাগছে, তার পোশাক আশাক দেখে লাগছে তিনি অনেক ওয়েলথ গেইন করেছেন। ঠিক আছে, তার পোশাক আশাক মানে রিফ্লেক্টস এভরিথিং যে হি গেইনস এ লট অফ মানি ফ্রম সামওয়্যার। ঠিক আছে, তার জন্য আমরা এটা অস্বীকার করছি যে এটা হচ্ছে মিসেস ডুলিটলি, যার কাছে যে নিজের মেয়েকে প্রথমে রাখার জন্য 5 পাউন্ড চেয়েছিল, সে আবার তার কাছে হুট করে যে এত টাকা চলে আসলো, তার জন্য আমরা অস্বীকার করছি। ঠিক আছে, এবার হিগিন্স বিশ্বাস করতে চাইছিল না যে এটা এলিজার বাবা হতে পারে, বাট অ্যাট দ্য এন্ড এটা দেখা যায় যে তিনি সত্যি এলিজার বাবা, যখন যিনি একজন ভদ্রলোকের মতো পোশাক পরে আছেন। আচ্ছা, মিস্টার ডুলিটল বিরক্ত হয়ে গেছিলো, কারণ হিগিন্স তার নাম এক ধনী আমেরিকান, যার নাম কী ছিল, ধনী আমেরিকানটা ইজরা ওয়ানাফেলারকে বলেছিলেন, যিনি সারা পৃথিবীতে নৈতিক সংস্কার সমিতির প্রতিষ্ঠা করেছিলেন। কেন রিকমেন্ড করেছিলেন? হিগিন্স একবার মজার ছলে ওয়ানাফেলারকে বলেছিলেন যে মিস্টার ডুলিটল হচ্ছে দ্য মোস্ট অরিজিনাল মোরালিস্ট পারসন ইন ইংল্যান্ড, এবং মিস্টার ওয়ানাফেলার কী করেছিল, এমনই একজন মোরালিস্টকে খুঁজার জন্য ব্যাকুল হয়ে গেছিলো। কেন সে নিজের যত সম্পত্তি আছে সেটাকে একজনের নামে ডোনেট করতে চায়, তার জন্য তিনি একজন অরিজিনাল মোরালিস্ট করতে চান। বাট আমাদের হচ্ছে প্রফেসর হেনরি হিগিন্স ওয়ানাফেলারকে মজাকের ছলে বলেছিলেন যে তিনি হচ্ছে দ্য অরিজিনাল মোস্ট মোরালিস্ট পারসন ইন ইংল্যান্ড। বাট ওয়ানাফেলার এটাকে বুঝতেই পারেননি, এবং তিনি অ্যাট দ্য এন্ড কী করেছিলেন, নিজের সমস্ত টাকা মিস্টার ডুলিটলের নামে করে দিয়েছে। ঠিক আছে, এবার মিস্টার ডুলিটল এসেছে, তো কী করছে জানেন, মিস্টার ডুলিটল বিরক্ত হয়ে গেছে, কারণ তার যে নতুন টাকা, এই ব্যাপক যে টাকা, এটা শুধু তাকে দুশ্চিন্তার সমস্যা এনে দিয়েছে তাই নয়, তিনি এই টাকাটা নিয়ে এখন প্রচুর ফ্রাস্ট্রেশনে ভুগছেন। ঠিক আছে, এখন তিনি বলছেন যে তিনিও এখন ইংরেজি শিখতে চান, কেন তার কাছে এখন এত টাকা আছে, এবং এত টাকা তখন শুধু একজন হাইলি সফিস্টিকেটেড বা হাইলি এডুকেটেড মানুষের কাছেই থাকে, এবং এখন যে তাকে আবারও ইংলিশ শিখতে হবে এটা নিয়ে তিনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আছেন। দ্যাটস ওয়াই তিনি হচ্ছে আমাদের প্রফেসর হিগিন্সের উপর খুবই রেগেছিলেন। হলো, এইখানটায় আমাদের খেলা হচ্ছে আমাদের 5th পার্ট, এটা হলো আমাদের 5th পার্ট। এবার আমরা 6th পার্টের দিকে মুভ করছি, আমাদের যেটার আমি নাম দিয়েছি মিসেস হিগিন্স সাজেশন টু মিস্টার ডুলিটল। মিসেস হিগিন্স সাজেশন টু মিস্টার ডুলিটল। আরেকটা কী নাম দিয়েছি, হেনরি হিগিন্স অ্যান্ড পিকারিং, রিগার্ডেড এলিজা, এবং এটাও নাম দিয়েছি, দুটো নাম কি দিয়েছি, মিসেস হিগিন্সের সাজেশন কাকে, মিস্টার ডুলিটলকে, এবং এটা ক্ষমা দিয়ে আছে, অ্যান্ড মিসেস হিগিন্স সাজেশন দিয়েছিল ডুলিটলকে, মিসেস হিগিন্স সাজেশন দিয়েছিল হেনরি হিগিন্সকে এবং পিকারিংকে এলিজা সম্পর্কে। ঠিক আছে, সেটিংটা কোথায় আছে, ওই মিসেস হিগিন্সের ড্রয়িং রুমেই সেটিংটা আছে, টাইমটা ওটাই আছে, দ্য নেক্সট ডে আফটার এলিজার ফাইনাল ট্রায়াল, যখন এলিজা অ্যাজ এ সাকসেসফুল ডাচেস হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছিল।
এটা হচ্ছে আমাদের 6th পার্ট। এটা শোনেন 6th পার্টের সামারি। মিসেস হিগিন্স এখন বলছে যে এখন থেকে এলিজা ডুলিটিল, মিসেস হিগিন্স এখন কি বলছে যে যেহেতু কাকে বলছে, ডুলিটিলকে বলছে, যেহেতু তোমার কাছে এখন থেকে এখন ব্যাপক টাকা আছে, তাহলে তুমি নিজের কন্যাকে নিজের সাথে নিয়ে যাও এবং দেখাশোনা করো। বাট হিগিন্স কি বলেছিল, হিগিন্স বলেছিল যে না, আমি এলিজাকে নিজের সাথে রাখবো। ঠিক আছে, মিসেস হিগিন্স এবং মিসেস হিগিন্স আর পিকারিংকে বলেছিল যে তাদের কোনো অধিকার নেই জোর করে এলিজাকে নিজের সাথে রাখবার, এবং এলিজার সাথে কোনো খারাপ ব্যবহার করার তাদের কোনো অধিকার নেই। অ্যাট দ্য সেম টাইম তিনি তার ছেলেকে বকাও দিয়েছিলেন এবং এটাও জানিয়েছিলেন যে এলিজা কোথাও যায়নি, এলিজা অ্যাকচুয়ালি আমার উপরের ঘরে আছে। মিসেস হিগিন্স এলিজাকে এবার নিচে রাখলেন। এলিজা হিগিন্স এবং এলিজা পিকারিং এবং হিগিন্সের প্রতি খুবই ভদ্রভাবে আচরণ করলো। তো এখন দেখা যাচ্ছে যে পিকারিং এলিজার প্রতি দয়া থাকলেও হিগিন্স কিন্তু এলিজাকে দেখে রেগে যায় যে ওই কেন এরকমভাবে তাকে না জানিয়ে চলে গেছে। মানে বুঝতে পারছো যে ব্যাপারটা হচ্ছে হেনরি হিগিন্স যে কতটা রুড, তার ব্যবহার দেখে আমরা বুঝতে চাচ্ছি। ঠিক আছে, তার জন্য এলিজা হয়তো হিগিন্সকে সাথে থাকতে চাইছে না। এবার আমরা তাহলে 6th পার্টের নাম কেন এটা দিলাম, মিসেস হিগিন্সের সাজেশন মিস্টার ডুলিটিলকে। কেন মিস্টার হিগিন্স সাজেশন দিয়েছিল ডুলিটিলকে যে তোমার কাছে প্রচুর টাকা রিসিভ হয়েছে, এবার তুমি নিজের কন্যাকে রাখো। এবার মিসেস হিগিন্স হেনরি হিগিন্স আর পিকারিংকে কী বলেছিল যে তাদের কোনো অধিকার নাই এলিজাকে জোর করে তাদের সাথে রাখবার বা তাদের সাথে খারাপ ব্যবহার করবার। এলিজার নিজস্ব কিছু অধিকার আছে, নিজের ব্যক্তিগত স্বাধীনতা আছে, যেটার মাধ্যমে সে যেখানে ইচ্ছা ওখানে থাকতে পারে, যেখানে খুশি ওখানে থাকবে। হলো, এবার হচ্ছে আমাদের 7th পার্ট। আমরা আমাদের প্লটটা অলমোস্ট শেষের দিকে এসেছি, জানি না লেকচারটা কত বড় হয়ে যাচ্ছে, বাট আর 10 মিনিট আছে। শুনে 7th পার্টের নাম হচ্ছে এলিজাস রিয়াকশন অ্যান্ড বিহেভিয়ার উইথ হিগিন্স অ্যান্ড পিকারিং আফটার আর ফাইনাল ট্রায়াল। এটা হচ্ছে 7th পার্টের নাম। লোকেশন আর সেটিং টাইম সব কিছু সেম আছে, মানে ওই যে এলিজার ফাইনাল ট্রায়ালের পরের দিন ওর বাড়িতে, মিসেস হিগিন্সের বাড়িতেই এটা হচ্ছে আমাদের ঘটছে। এখন কী হচ্ছে, এলিজা পিকারিংকে ধন্যবাদ জানাচ্ছে। কেন? তার আচরণ থেকে এলিজার রিয়েল মেটামরফোসিস বা ট্রান্সফরমেশন হচ্ছে, এবং এটা বলে যে একবার পিকারিং তাকে মিস ডুলিটিল বলে ডেকেছিল এবং এখান থেকে তার আসল পরিবর্তন বা মেটামরফোসিস শুরু হয়ে গেছিলো। এলিজা বলে যে সে তার পুরোপুরি পুরনো ওয়ে অফ স্পিকিং বা ওয়ে অফ ম্যানারগুলো ভুলে গেছে এবং সে তার নতুন আইডেন্টিটি গেইন করেছে। বাট হিগিন্স মনে করে যে এলিজা কয়েকটা সপ্তাহের মধ্যেই তার আবার নিম্ন শ্রেণীর অভ্যাসে ফিরে যাবে। অবশেষে এলিজা তার বাবার সাথে দেখা করে এবং জানতে পেরে চমকে যায় যে তার বাবা তার স্টেপ মাদারকে বিয়ে করতে যাচ্ছেন। এটা আমাদের কাছেও সত্যি শকিং যে কি করে সে এই বয়সে আবারও বিয়ে করতে যাচ্ছেন বা কিছু। তারপরে কী হচ্ছে, তিনি এলিজাকে তার বিয়েতে ইনভাইটও করলেন। শুধু এলিজাকে ইনভাইট করেননি, মিসেস হিগিন্স, কলোনেল পিকারিং, হেনরি হিগিন্স সবাইকে ইনভাইট করেছেন। ঠিক আছে, মিসেস হিগিন্স, এলিজা এবং পিকারিং সবাই বিয়েতে যাওয়ার এবার প্রস্তুত নিচ্ছে। হেনরি হিগিন্স এবং এলিজা এবার একটা ঘরে একাই আছে। ঠিক আছে, এবার এলিজা বলে যে হিগিন্স শুধু তাকে কাজে লাগানোর জন্যই ফিরে পেতে চায়। বাট হিগিন্স বলে যে সে তার রূঢ় আচরণ কখনোই তার জন্য স্পেশালি পরিবর্তন করতে পারবে না, কারণ ইট ইজ দ্য পার্ট অফ হিজ নেচার, আর নেচার সহজে পরিবর্তন হয় না। তিনি ব্যাখ্যা করেন যে তিনি সবার সাথেই এরকম রুড, শুধুমাত্র এলিজার সাথে রুড এরকমটা না, যেমন পিকারিং সবার সাথেই ভদ্র। তো তিনি দাবি করেন যে ভালো বা খারাপ আচরণ গুরুত্বপূর্ণ নয়, বরং সবার সাথে সমানভাবে আচরণ করা গুরুত্বপূর্ণ, সেটা যে শ্রেণীরই হোক। তো এলিজা এখনও হিগিন্সের বাড়িতে ফিরে যেতে অনিচ্ছুক থাকে। মানে এলিজা বলে যে না, আমি তোমার সাথে থাকবো না। কেন? তুমি যদি নিজের ব্যবহার ঠিক না করবা, যদি আমার প্রতি কোনো সিম্প্যাথি শো না করবা, তো ওয়াই আই স্টে উইথ ইউ, দ্যাটস ওয়াই। সেটাও বলে যে না, সি হ্যাজ আর ওন রাইট, সি হ্যাজ আর ওন ইন্ডিপেন্ডেন্স, দ্যাটস ওয়াই, মানে সে যখন চাইবে হিগিন্সকে ছেড়ে যেতে পারবে। সে বলে যে তার দামি পোশাক থাকা সত্ত্বেও সে একজন দাসী। এটা গেল আমাদের 7th পার্ট। এবার যেটা আমাদের ফাইনাল পার্ট আছে,
কী হচ্ছে, সেম সেটিং সেম টাইম হচ্ছে। এবার হিগিন্সের ফাইনাল সাজেশন টু এলিজা আফটার হার মেটামরফোসিস, মানে যখন এলিজাকে একদম ট্রান্সফর্ম করে দিয়েছে অ্যাজ ফ্লাওয়ার গার্ল থেকে ডাচেস, তারপরে এলিজাকে যেটা ফাইনাল সাজেশন দিয়েছিল হিগিন্স ওটা কী ছিল, আর এলিজার ফাইনাল ডিসিশন কী ছিল, এটা বলেই আমাদের হচ্ছে প্লটটা কমপ্লিট হবে। এবার দেখেন হিগিন্স কী প্রস্তাব দিয়েছিল এলিজাকে। হিগিন্স বলেছিল যে হি ওয়ান্টস টু অ্যাডপ্ট হার, ঠিক আছে, সে এলিজাকে অ্যাডপ্ট করতে রাজি আছে, অথবা সে পিকারিংয়ের সাথে এলিজার বিয়ে দিতেও রাজি আছে। এলিজাকে দুটো প্রপোজাল দিয়েছিল, বাট এলিজা বলেছিল যে না, আমি ফ্রেডি হেন্সফোর্ড হিলকে বিয়ে করব, ঠিক আছে, যেটা হিগিন্সকে বিরক্ত করে দেয়, কারণ সে চায় এলিজা একজন উচ্চ শ্রেণীর কাউকে বিয়ে করুক। আচ্ছা, এলিজা হিগিন্সের প্রতি এখনও কিন্তু রেগে আছে, ঠিক আছে, সে জানায় যে সে শুধু হিগিন্স শুধু চায় যে সে তার কাছে থেকে কিছু তার জন্য কাজ করুক। অ্যাট দ্য সেম টাইম হিগিন্স তার প্রতি কোনো সিম্প্যাথিও দিচ্ছে না, তো ওয়াই সি স্টে উইথ হার, স্টে উইথ হিম, কেন সে তার সাথে থাকবে। তো সে আরও বলে যে সে যদি সে সত্যি তার সাথে থাকতে চায় তাহলে হিগিন্সকে তার ব্যবহার ফার্স্ট চেঞ্জ করতে হবে, হিগিন্সকে তার প্রতি সিম্প্যাথি দেখাতে হবে, বাট এটা হিগিন্সের কাছে অলমোস্ট ইম্পসিবল ছিল, কেন সে এলিজার জন্য নিজের ব্যবহার চেঞ্জ করতে পারবে না। তো এলিজা হিগিন্সকে জানায় যে অ্যাট দ্য এন্ড সে ফোনেটিক্সের একজন শিক্ষিকা হবে এবং এটা দিয়ে নিজের ফিউচারের লাইফ স্পেন্ড করবে এবং সে ফ্রেডিকে বিয়ে করবে। হিগিন্স এলিজার এই কথা শুনে যে সে ফোনেটিক্সের টিচার হবে এটা দেখে মুগ্ধ হয়ে যায়, বাট অ্যাট দ্য সেম টাইম সে রেগেও যায় যে সে কী করে ফ্রেডির মতো একজন ননসেন্সকে বিয়ে করতে চাইছে, ঠিক আছে। তো মিসেস হিগিন্স এরপরে রিটার্ন আসে এবং এলিজাকে তার বাবার বিয়েতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, ঠিক আছে। এখন এলিজা রুম ছেড়ে চলে যায়, তখন হিগিন্স তাকে কিছু জিনিস কেনার কথা বলে, কিন্তু এলিজা তাকে বলে যে যেন সে নিজেই কিনে নেয়, মানে এখন এলিজা ইন্ডিপেন্ডেন্ট, এলিজা এখন আর হিগিন্সের কোনো কথা শুনছে না। তো এইখানে নাটকটি আমাদের হচ্ছে শেষ হচ্ছে। হিগিন্সের একা থাকার মাধ্যমে হিগিন্স একটা ঘরে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে সে একা থেকে গেছে এবং সে মানে একদম আত্মবিশ্বাসী যে এলিজা তার কাজগুলো ঠিকঠাকভাবেই করবে এবং তার জন্য হয়তো যেটা বলেছে ওই জিনিসটা আনবে। আচ্ছা, এন্ডিংয়ের উপর আমরা যদি কিছু বলি তাহলে বলতে হয় যে এলিজা ডুলিটিল একটি ফ্লাওয়ার গার্ল থেকে একজন ডাচেসে যে পরিণত হয়েছে এটা কেবল তার ভাষা এবং আচরণে পরিবর্তন হয়নি, বরং তার স্বায়ত্তশাসন এবং পরিচয় সম্পর্কেও প্রশ্ন তুলেছে। আমরা নাটকের শেষ ভাগটি থেকে এটাও বলতে পারি যে এলিজা এবং হিগিন্সের সম্পর্ক মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে একটা অস্পষ্টতা মানে থেকে গেল, আমরা বুঝতে পারলাম না যে এলিজা কি আদৌ হিগিন্সের কাছে রিটার্ন আসলো, না এলিজা ফ্রেডিকে বিয়ে করলো, না এলিজা ফোনেটিক্সের টিচার হলো, মানে আমাদের কাছে একটা মানে কোয়েশ্চেন মার্ক রেখে যাচ্ছে না। যেখানে হিগিন্স আত্মবিশ্বাসী যে এলিজা তার কাছে ফিরে আসবে, সেখানে এলিজা তার স্বাধীনতার দাবি করছে। এটা সামাজিক প্রত্যাশা এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষার মধ্যে একটা দ্বন্দ্ব তুলে ধরছে। এটা ছিল আমার প্লেটার পুরো একটা সামারি ক্যারেক্টার অ্যানালিসিস, আর আমি চেষ্টা করলাম নিজের পুরোটাই বেস্ট দেওয়ার, এর থেকে ভালো আমি হয়তো বা দিতে পারতাম না। অনেকগুলো ছবির মাধ্যমে আমি চেষ্টা করেছি ক্যারেক্টারগুলোকে রিপ্রেজেন্ট করার, যাতে এগুলো মাথায় থেকে যায়, আর ক্যারেক্টারগুলোকে কিছু কিছু পার্টে সেগ্রিগেট করার অন দ্য বেসিস অফ দ্যাট এগুলো আমাদের লং টাইমে মনে থাকবে। আর গল্পটা আমি পুরোটাই বাংলায় বললাম কেন আমাদের এটা লং টার্মে মনে থাকতে পারবে, আর যেহেতু আমাদের ভাষাটা বাংলা তার জন্য আমরা হয়তো এটার সাথে ভালোভাবে কানেক্ট করতে পারবো। আমি অনেকটা ডিটেলস বলিনি, বাট এটা এরকমভাবে বলেছি যাতে গল্পটা সম্পর্কে একটা ওভারঅল ধারণা তৈরি হয়ে যাবে। এখন রাত্রে 3:02 বাজছে, তো আমি আমার লেকচার এখানেই এন্ড করছি। কুকুরের আওয়াজও শুনতে পাচ্ছি হয়তো বাইরের দিকে। রাত্রে লেকচারটা শ্যুট করার কারণ যে আওয়াজ হয় না, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে না, তো দিন মানে প্রচুর নয়েজ আসে। তো সবাই পড় ভালো করে, আর
আমি যদি কোথাও বোঝাতে ভুল হয় বা কিছু বলতে ভুল হয় তার জন্য আমি এক্সট্রিমলি সরি, বাট আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দিবি আর যাতে নেক্সট টাইম আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে, টাটা। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট লেকচারে। ততক্ষণ আমরা প্রপার ভালোভাবে এগুলো নোটস বানাবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এইটা, এই দুটো আমাদের ভালো করে আমরা নোট করব। ঠিক আছে, এই দুটো আমরা ভালো করে নোট করব আর এই ইভেন্ট অনুযায়ী আমরা পড়ব। পুরোটাই পিডিএফ আমি আমার পার্সোনাল গ্রুপে আপলোড করে দিচ্ছি, আর আমি দরকার হলে এটা সামারিও লিখে পাঠিয়ে দেবো। দ্যাট ডিপেন্ডস কীভাবে কতটা ফিডব্যাক আসছে। তো ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।